Okay, দেখি when the driver of a vehicle decides to apply the brakes, decide করলো মাত্র, কিন্তু decide যখন করতেছে গাড়ি কি থেমে থাকবে? গাড়ি কি বলবে আপনি আগে decide করে নেন তারপর আমি আবার চলা শুরু করব? No, even when you are thinking the car is not at rest, the car is moving. So some time elapses when the driver is making up his mind, that is reacting to the situation. এখন ব্রেক কেন করবে? রাস্তার সামনে একটা মানুষ চলে আসতে পারে, সামনের গাড়িটা ব্রেক করতে পারে, অর সিগন্যাল পড়ে যেতে পারে, রেড লাইট চলে আসলো। সো রেড লাইট দেখে তো অবশ্যই গাড়িটা ব্রেক করতে হবে। তো রেড লাইট দেখে যে ব্রেক করবে এটা তো ডিসাইড করতে করতেও গাড়িটা কিছু দূর চলে যাবে। এই যে ডিসাইড যে করতেছে, চিন্তা করতেছে, চিন্তা করার টাইমটাকে উই কল ইট রিঅ্যাকশন টাইম। আর এই রিঅ্যাকশন টাইমের ভিতরে কতটুকু ডিস্টেন্সও ট্রাভেল করলো এই ডিস্টেন্সটাকে উই কল ইট থিঙ্কিং ডিস্টেন্স। চিন্তা করতে করতে যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে ফেলে তোমার ভেহিকলটা উই কল দ্যাট দ্য থিঙ্কিং ডিস্টেন্স। আফটার দ্য ব্রেকস আর অ্যাপ্লাইড the vehicle travels a certain distance before coming to rest. এরকম কোনো ভেহিকেল নাই যেটা ব্রেক করার সাথে সাথে থেমে যায়। নো, ব্রেক চাপ দেওয়ার পরেও একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করে। Even after you press on the brakes, the vehicle travels a certain distance before coming to rest. ব্রেক চাপ দিয়ে রাখছো তারপর কিন্তু গাড়ি চলতেছে, সাথে সাথে থেমে যায় না। তো ব্রেক চাপ দেওয়ার পরেও যতটুকু ডিস্টেন্স ট্রাভেল করে সেই ডিস্টেন্সটাকে উই কল ইট দ্য ব্রেকিং ডিস্টেন্স। Guys, please tell me, thinking distance আর braking distance পার্টটা পুরো ক্লিয়ার নাকি সবার? Yes, sir. ওকে, এখন এই দুইটা ডিস্টেন্সকে যদি তুমি অ্যাড করো, অ্যাড করলে what you'll get is the stopping distance. So the total distance that the vehicle travels from the instant the driver decides to brake until the car comes to rest is called the stopping distance. টোটাল ডিস্টেন্স যেটা ট্রাভেল করে ড্রাইভার ব্রেক করার ডিসিশন থেকে গাড়ি একদম থেমে যাওয়া পর্যন্ত এটাকে আমরা বলি স্টপিং ডিস্টেন্স। দেয়ারফর স্টপিং ডিস্টেন্স হলো থিঙ্কিং ডিস্টেন্স প্লাস ব্রেকিং ডিস্টেন্স। এই দুইটা ডিস্টেন্সকে অ্যাড করলে উই গেট দ্য স্টপিং ডিস্টেন্স। এখন এই যে দুইটা ডিস্টেন্স, একটা থিঙ্কিং ডিস্টেন্স একটা ব্রেকিং ডিস্টেন্স, একটু দেখি আমরা কোনটাকে কোন ফ্যাক্টর কিভাবে এফেক্ট করে। ফ্যাক্টরস এফেক্টিং থিঙ্কিং ডিস্টেন্স, একটা হলো mental condition of the driver. If the driver is under the influence of alcohol or drugs, his reaction time will be greater. মানে চিন্তা করতে বেশি টাইম লাগবে, এটাকেই বলে ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স। দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রিক্ট রুলস ইন দ্য ইউএস। ওরা ব্রেথ অ্যানালাইজার দিয়ে প্রায় সময় মানুষের ব্রেথ চেক করে দেখে ওর বডির ভিতরে অ্যালকোহল কন্টেন্ট কতটুকু। একটা সার্টেন লেভেল থ্রেশহোল্ডের উপরেই যদি থাকে ইউ আর ডুমড, তোমার জেল হবে অবধারিত। মানে ড্রাইভিং আন্ডার ইনফ্লুয়েন্স ইজ আ ভেরি সিভিয়ার ক্রাইম ইন দ্য ইউএস। অনেক সময় কাশির ওষুধের ভিতর লেখা থাকে বেনেড্রিল, তারপরে অফ কফ, এগুলোর নাম শুনছো কাশির ওষুধের? এগুলোর ভিতর লেখা থাকে ডু নট অপারেট হেভি মেশিনারি অর ড্রাইভ আফটার কনজিউমিং দিস মেডিসিন। কেন? কাশির ওষুধ খেলে সমস্যাটা কি? What will happen is it will Sleepy lower, চলে আসে। হ্যাঁ, excuse me, these make you drowsy. Drowsy হলে what happens is it increases the reaction time. বলবো একটু বাড়ালো রিঅ্যাকশন টাইম, তাতেই বা প্রবলেম কি? প্রবলেম আছে, অনেক বড় প্রবলেম। দ্য বিগেস্ট প্রবলেম ইজ রিঅ্যাকশন টাইম যদি বেড়ে যায়, রিঅ্যাকশন টাইম বেড়ে গেলে তুমি চিন্তা করতেছো, চিন্তা করতে বেশি টাইম লাগতেছে, তো এই চিন্তা করার টাইমে গাড়িটা তো থেমে নাই, গাড়িটা তো একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করে ফেললো। তোমার ব্রেক করতে হবে, বাট ব্রেক করার আগে যদি অনেক লার্জ ডিস্টেন্স তুমি ট্রাভেল করে ফেলো, দিস ইজ ভেরি রিস্কি। So if the driver is under the influence of alcohol or drugs, his reaction time will be greater. This means that the thinking distance will also be greater. And finally, the speed of the vehicle. Vehicle at J speed. If the vehicle is traveling faster, thinking distance will be greater and vice versa. কেন? Because তুমি চিন্তা করতেছো, একটা হাই স্পিডে চলতেছো অলরেডি, তুমি চিন্তা করতেছো টাইম ইল্যাপসড হয়ে যাচ্ছে, তাহলে হাই স্পিডে থাকার কারণে প্রত্যেক সেকেন্ডে একটা লার্জার ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে স্পিড কতটুকু তোমার ভেহিকলের, দ্যাট অলসো এফেক্টস ইউর থিঙ্কিং ডিস্টেন্স। যদি খুব আস্তে আস্তে যেতে থাকে, তুমি চিন্তা করতেছো কিন্তু গাড়ি তো খুব বেশি দূর যাবে না, কিন্তু যদি অনেক ফাস্ট যেতে থাকে তোমার চিন্তা করতে করতে একটা লার্জ ডিস্টেন্স ট্রাভেল করে ফেলবে। এই জন্য স্পিড অফ দ্য ভেহিকল ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর।
তাহলে মেইন দুইটা ফ্যাক্টর কি কি, একটা হলো মেন্টাল কন্ডিশন আর একটা হলো স্পিড অফ দ্য ভেহিকল। দুইটা ফ্যাক্টর কি ক্লিয়ার সবার থিঙ্কিং ডিসটেন্সের জন্য? এভরিওয়ান স্যার সেকেন্ড ফ্যাক্টরটা ক্লিয়ার না। সেকেন্ড পার্টটা ক্লিয়ার না, ওকে। আমাকে একটা কোশ্চেনের আনসার দিতে পারবা? সেটা হলো আমি যদি একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকি, ওকে, দুইটা আঁকি অ্যাকচুয়ালি, লেটস ড্র টু ভেলোসিটি টাইম গ্রাফস। লেটস সে একটা গাড়ি কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতেছে এন্ড এতটুক এরিয়া আন্ডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফ আমাকে কি দিবে? ডিস্টেন্স ট্রাভেলড, এক্স্যাক্টলি। লেটস সে তুমি এই টাইম পুরোটা চিন্তা করলা যে ব্রেক অ্যাপ্লাই করবা, তারপর যে তুমি ব্রেক অ্যাপ্লাই করলা, পরেরটা পরে, ব্রেকিং পার্টটা আমার এখন দরকার নাই, আমার থিঙ্কিং পার্টটা দরকার। তাহলে এই আন্ডারের এরিয়াটা উইল গিভ মি দ্য থিঙ্কিং ডিস্টেন্স। এখন এই ভেলোসিটি এই ভ্যালু না হয়ে যদি আর একটু গ্রেটার ভ্যালু হয়, এবার খেয়াল করে দেখো তো কোন এরিয়াটা গ্রেটার, লেফটেরটা না রাইটেরটা? কোন এরিয়া গ্রেটার? হ্যালো, রাইটেরটা, অফ কোর্স রাইটেরটা গ্রেটার। রাইটেরটা গ্রেটার মানে কি, রাইটে আমার ডিস্টেন্স ট্রাভেলটাও গ্রেটার। তার মানে হাই স্পিডে, দেখো তো স্পিডটা বেশি, হাই স্পিডে ট্রাভেল করলে গ্রেটার ডিস্টেন্স ট্রাভেল হবে থিঙ্কিং ডিস্টেন্সের জন্য। এবার বুঝছো যার কনফিউশন ছিল? ডাজ ইট রিয়ান ক্লিয়ার? জি স্যার। ওকে, এইগুলা গেল আমার ফ্যাক্টরস অ্যাফেক্টিং থিঙ্কিং ডিস্টেন্স। থিঙ্কিং ডিস্টেন্সে জেনারেলি গাড়িটা একটা কনস্ট্যান্ট স্পিডে ট্রাভেল করতে থাকে। জেনারেলি when it comes to thinking distance, the car keeps on traveling with a constant speed. Now let's take a look at factors affecting braking distance. Braking distance একটু আসি। Number 1 হলো speed of the vehicle. Did you notice the speed of the vehicle is a common factor for both thinking distance as well as braking distance. If the vehicle is traveling faster, it would take a longer time for the car to come to rest, and therefore the braking distance would be greater. If the vehicle is traveling faster, তাহলে একটা longer time লাগবে for the car to come to rest, and therefore the braking distance will be greater. এটা একটু আমি এই জায়গায় কিভাবে দেখাতে পারি, একটা সেকেন্ড। ব্রেকিং এর পার্টটা let me show it this way. একটা স্পিডে ট্রাভেল করতেছিল, লেটস সে দিস ওয়াজ দ্য স্পিড। এইখানে ব্রেক অ্যাপ্লাই করলো, ব্রেক অ্যাপ্লাই করলে একটা গাড়ি কি অ্যাক্সিলারেট করে নাকি ডিসিলারেট করে বলো তো একটু? ডিসিলারেট। অফকোর্স ডিসিলারেট করে, ওই জন্য ডিসিলারেট করে এখানে এসে থেমে গেল। এই সেম গাড়িটাই যদি একটা হায়ার স্পিডে ট্রাভেল করতে থাকে, লেটস সে ওভার হিয়ার, হাই স্পিডে ট্রাভেল করার সময় যদি এবার ব্রেক অ্যাপ্লাই করে, এবার যে থামতে আরো গ্রেটার টাইম লাগবে। যত বেশি স্পিডে ট্রাভেল করতে থাকবা তত বেশিক্ষণ লাগবে তোমার গাড়িটাকে থামাইতে। যদি অল্প স্পিডে, জাস্ট ইমাজিন করো তো একদম অল্প স্পিডে যাচ্ছে, ব্রেক দাও, অলমোস্ট ইনস্ট্যান্টলি গাড়ি থেমে যাবে। কিন্তু অনেক স্পিডে ট্রাভেল করতেছো, ব্রেক দাও, ডু ইউ রিয়েলি থিংক তখন সাথে সাথে গাড়ি থেমে যাবে? নো, তখন একটা লার্জ ডিস্টেন্স ট্রাভেল করার পরে যে গাড়িটা থামবে।
তার মানে কি গ্রেটার ভেলোসিটি হলে আমার ব্রেকিং ডিসটেন্সটাও গ্রেটার হবে। সো ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারের এরিয়া, দুইটা এরিয়া একটু কম্পেয়ার করি। এটা একটা এরিয়া এন্ড এটা আরেকটা এরিয়া। কোন এরিয়াটা গ্রেটার তুমি বলো? রাইটের এরিয়াটা গ্রেটার। কেন? বিকজ রাইটে আমার ইনিশিয়াল স্পিডটা বেশি ছিল। যত বেশি স্পিডে তুমি ট্রাভেল করবা তত বেশি টাইম লাগবে তোমার গাড়িটাকে থামাইতে। আর এত টাইমের ভিতরে ট্রাভেল করতেছো, ডিসিলারেট করতেছো, দ্যাটস ফাইন, বাট ট্রাভেল করতে করতে একটা গ্রেটার ডিসটেন্স ট্রাভেলড হয়ে যাবে। আইডিয়াটা কি ক্লিয়ার সবার? Yes, sir. নাও ওয়ানে হলো স্পিড অফ দ্য ভেহিকেল। If the vehicle is traveling faster, মাত্র যেটা বললাম, it would take a longer time for the car to come to rest and therefore the braking distance will be greater. মাত্রই দেখলাম braking distance এর কি হয়। Next, condition of the road. Icy or slippery roads would have smaller friction. Friction এই জায়গায় super important একটা factor, and therefore the braking distance would be greater. This is why it's safer to drive slowly on roads that are slippery. আইসি রোড, বাংলাদেশে তো স্নো পড়ে না, বাট বাইরের দেশগুলোতে স্নোয়িং একটা খুবই কমন ফেনোমেনন। তো যদি স্নো পড়ে রোডটা এরকম আইসি রোড সারফেস হয়ে থাকে, would you be রেসিং উইথ ইউর ফ্রেন্ডস ইন দোজ রোডস, নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করার জন্য তুমি স্লোলি ড্রাইভ করবা? অফকোর্স এতটুকু কমন সেন্স তোমার থাকা উচিত, ইউ উইল ড্রাইভ ভেরি স্লোলি। কেন তোমার স্লোলি ড্রাইভ করা এত ইম্পর্টেন্ট? বিকজ যত বেশি স্পিডে তুমি যাবা এই আইসি রোডের ভিতরে ফ্রিকশন অনেক কম, তো ব্রেক করার পরেও তুমি দেখবা গাড়ি থামবা না। তুমি ধানমন্ডিতে ব্রেক করলে গাড়ি যেয়ে থামবে মোহাম্মদপুরে। এবার বুঝছো, যদি হাই স্পিডে ট্রাভেল করতে থাকো, দ্যাটস দ্য থিং। তার কারণ ফ্রিকশন স্লো ডাউন করার স্কোপ অনেক কমে যায় তখন। আর ফ্রিকশনের কারণে, ফ্রিকশন যদি না থাকে একটা গাড়ি কি করে তোমাকে একটু দেখাই। কয়েকটাই রেডি করে রাখছি। একটা প্রবলেম বুঝছো, তোমাদের যখন ইয়ে করি কোনো কিছু দেখাই, ম্যাক্সিমাম চ্যানেলগুলা তোমার কপিরাইট ক্লেম করে দেয়। আবার লাস্ট দিন তোমাদের কাছে ফ্রি ফলটা দেখাচ্ছিলাম, ফ্রি ফলের ভিডিওতে কপিরাইট ক্লেম করে দিচ্ছে, আমার ভিডিও পুরো বন্ধ করে রাখছিল, পরে অতটুক সেকশন ডিলিট করার পরে তখন আবার ওপেন হয়েছে। এই জন্য কোনো কিছু দেখানোর সময় আমার মনে হয় রেকর্ডিংটা পজ করে করি, তাহলে আবার আপলোড করলে ভেজাল লাগাই দেয় ওরা। চেক দিস আউট। The bus was not trying to turn. দেখে মনে হচ্ছে মেবি বাসটা টার্ন করার চেষ্টা করতেছিল। No, bus wasn't trying to turn. তুমি বলবা আরে এই রোডের এই অবস্থা কেন? কি অবস্থা, ক্রেজি।
এই উই আর রিয়েলি লাকি যে আমাদের এরকম ইয়ে পড়ে না। একটু অবস্থা দেখছো, আরেকটা দেখো, কোনোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। এই ফেনোমেননটার নাম জানো কেউ? এসডিএ, এনিওয়ান? ডিএনএ ফ্রিকশন না থাকলে গাড়ি যেরকম ছেঁচড়ায় চলে যায়। The term starts with S. Does anyone know? এটাকে কি টার্ম বলা হয়? স্কিডিং। শুনে নাই কখনো টার্মটা? Yes, sir. No. Condition of the road আমরা মাত্র দেখে আসলাম। icy or slippery roads হলে কি হবে? Smaller friction and therefore the braking distance would be greater. This is why it's safer to drive slowly in roads that are slippery. Much safer. তুমি যত স্পিডে যাবা তত তোমার কন্ট্রোলটা তত ভালো পাবা না। আর দেখবা যে তুমি ব্রেক ধরছো বাট গাড়ি যাচ্ছে তো যাচ্ছেই। And finally, let's take a look at condition of the brakes and tires. এই পার্টটা তোমরা পুরোটা পড়ো, তারপর আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। Read this. পড়ছো? গাইস সবাই পড়ছিলা ব্রেকসের পার্টটা? And check this out. Check this out. দুটাই কিন্তু আমার ব্রেক প্যাডের ছবি। কি মনে হয় কোনটা দিয়ে গাড়ি চালানোটা সেফার হবে? One on your left or the one on your right? Sir, right. Of course right একটা, because this is what fresh brakes look like. আর এটার অবস্থা দেখো, ক্ষয় হইতে হইতে একদম বাজে অবস্থা। এটার ভিতরে মানে worn out brakes যদি হয় তখন ব্রেক পাড়া দেওয়ার পরেও অনেকক্ষণ গাড়ি ট্রাভেল করতে থাকবে, তার মানে কি ব্রেকিং ডিস্টেন্স বাড়ায় দিবে। আর ব্রেকিং ডিস্টেন্স বাড়ানোটা কখনোই কোনো ভালো ব্যাপার না। দিস ইজ অলওয়েজ ভেরি রিস্কি যদি ব্রেকিং ডিস্টেন্স বেশি হয়। And let's take a look at old tires versus new tires. Old tires and new tires এর দিকে যদি একটু তাকাই, ওল্ড টায়ার্সে দেখো এই এনগ্রেভিং গুলা অলমোস্ট ফ্ল্যাটেন হয়ে গেছে, মানে স্মুথ হয়ে গেছে। আর নিউ টায়ার্সে এই কাটিং গুলা অনেক শার্প। যত শার্প হবে কাটস
তত গ্রেটার ফ্রিকশন ক্রিয়েট করতে পারবে উইথ দ্য গ্রাউন্ড, আর যত স্মুথ হবে তত লেস ফ্রিকশন উইথ দ্য গ্রাউন্ড। তাহলে রোডের সাথে ফ্রিকশন ইজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে কোনটা ইউজ করা সেফার, ওল্ড টায়ার্স নাকি নিউ টায়ার্স? নিউ টায়ার্স। হ্যাঁ, কিন্তু খালি সেইং নিউ টায়ার্স উইল নট গেট ইউ দ্য মার্কস। তোমার সাথে এটা এক্সপ্লেনও করতে হবে যে কেন নিউ টায়ার ইউজ করা সেফার, বিকজ নিউ টায়ারসে এই এনগ্রেভিং গুলা ফ্রেশ, which creates a greater friction between the tires and the ground. এটা তোমার মেনশন করতে হবে। So fresh or new brakes and tires produce greater friction and can bring the car to rest in a shorter time. Fresh brakes or fresh tires যদি হয়, this means that the braking distance would be smaller. However, if the brakes or tires are worn out due to continuous usage, the friction in the brakes or tires will be lower and this will increase the braking distance. Guys, সবার ক্লিয়ার পুরোপুরি টায়ার্স আর ব্রেকস এর পার্টটা? ওকে, একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি। The driver of a car traveling at 20 meters per second sees a pedestrian 60 meters ahead of him. He decides to apply the brakes. If his reaction time is 0.8 seconds, calculate the thinking distance for the car. 0.8 সেকেন্ড ধরে ও চিন্তা করতেছে, রাইট? থিংকিং মানে রিঅ্যাকশন টাইম হলো 0.8 সেকেন্ডস, কিন্তু 0.8 সেকেন্ডস ধরে চিন্তা করার সময় গাড়িটা কি থেমে থাকবে? নো, গাড়ি কিন্তু 20 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করতে থাকবে। তাহলে হোয়াট উইল বি মাই থিংকিং ডিস্টেন্স? বলো তো একটু করে। Sir, 20 into 0.8. রাইট, সেটা ভ্যালু কত আসে? 20 into 0.8 কত আসে? 16. Sir, 16. 16, correct. 16 মিটার। স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্সটা হলো স্পিড ইনটু টাইম। স্পিডের ভ্যালু হলো 20 টাইমস টাইম হলো 0.8, 16 মিটার। থিংকিং ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করলাম, কারো কোনো কনফিউশন নাই তো? ওকে, স্যার আবার বুঝাবেন? কোন জায়গাটা? স্যার ক্যালকুলেশন। ক্যালকুলেশন। গাড়ি একটা ট্রাভেল করতেছে 20 মিটার পার সেকেন্ডে। এখন এই যে ড্রাইভারটা, এই ড্রাইভারটা সামনে একটা মানুষ দেখলো, ওকে, সামনে একটা মানুষ দেখলো। এখন দেখার সাথে সাথে কি ব্রেক করতে পারে কখনো কেউ? না, দেখার সাথে সাথে কিন্তু ব্রেক করা যায় না। সো দেখে এই যে চিন্তা করতেছে, চিন্তা করতে করতে গাড়ি কি থেমে থাকবে? অফকোর্স নট। তুমি চিন্তা করতেছো এই ফাঁকে আমার গাড়ি কিন্তু একটা সার্টেন ডিস্টেন্স ট্রাভেল করে ফেলবে, এতটুকু ট্রাভেল করে ফেললো চিন্তা করতে করতেই তোমার, যে ব্রেক করব না কি করব। এই যে চিন্তা করার সময় কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত। চিন্তা করতে করতে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, এই ডিস্টেন্সটাকে হোয়াট ডু ইউ কল দিস? থিংকিং ডিস্টেন্স। এক্স্যাক্টলি, এই ডিস্টেন্সটাকে ইউ কল ইট দ্য থিংকিং ডিস্টেন্স। তো কতক্ষণ ধরে ও চিন্তা করলো? 0.8 সেকেন্ডস ধরে। তাহলে 0.8 সেকেন্ডে এই ডিস্টেন্সটা কতটুকু হবে? ইকুয়েশন তো আমরা জানি, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স কি হবে? স্পিড টাইমস টাইম। স্পিডের ভ্যালু কত? 20 টাইমস টাইমের ভ্যালু কত? কতক্ষণে এতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো? 0.8।
20 into 0.8 কত আসে 16 মিটার এবার ক্লিয়ার জি স্যার ওকে নেক্সট চলে যাই if the car comes to rest in 4 seconds after the brakes are applied sketch a velocity time graph for the motion of the car এটা একটু দেখি আমরা আর একটু বড় করে দিই 0.8 সেকেন্ড ধরেও চিন্তা করলো তো চিন্তা করার সময় গাড়ি চলতেছে 20 তেই চিন্তা করা শেষ এবার ব্রেক অ্যাপ্লাই করলো ব্রেক অ্যাপ্লাই করা মাত্রই গাড়িটা কি অ্যাক্সিলারেট করে নাকি ডিসিলারেট করে অফকোর্স ডিসিলারেট করে সো চিন্তা শেষ গাড়ি ব্রেক অ্যাপ্লাই করলা ডিসিলারেট করা স্টার্ট করলো ডিসিলারেট করতে করতে এই জায়গায় এসে দ্য কার কামস টু রেস্ট তাহলে 0.8 সেকেন্ড ধরে তুমি চিন্তা করলা আর ব্রেক করার পরে আরো ফার্দার 4 সেকেন্ডস লাগবে তাহলে 0.8 আর আরো 4 কত হয় 4.8 তাহলে এই পুরা জিনিসটা হইতে কতক্ষণ টাইম লাগলো 4.8 সেকেন্ডস ক্লিয়ার আর চারটা পয়েন্ট একটু পড়ো তো শেডেড পার্টস গুলো আর পয়েন্টস গুলো একটু পড়ো কুইকলি ভেলোসিটি টাইম গ্রাফের আন্ডারের এরিয়া আমাকে ডিসটেন্স দেয় অফকোর্স এখন কোন এরিয়াটা কোন ডিসটেন্স দিবে সেটাই আমি লিখে দিছি পড়ো দেখো একটু পড়ছো দেখো the area of the horizontally shaded region এই যে এতটুকু জায়গায় যে চিন্তা করলো this is the area of the horizontally shaded region কি দেয় আমাকে thinking distance the area of the vertically shaded region এই যে আমার vertically shaded region এটা দেয় আমাকে braking distance এই যে velocity কমতেছে এটা দেখে you can identify clearly যে এটা আমার braking এর পার্টটা velocity কমা মানেই হলো ব্রেক করা হয়েছিল if the driver is drunk the area of the horizontally shaded region will increase of course drunk হওয়া মানে হলো আমার reaction time আর 0.8 থাকবে না তখন মেবি 1 হয়ে যাবে তাহলে 20 থেকে 20 মিটার পার সেকেন্ডে 1 সেকেন্ড পর্যন্ত ট্রাভেল করলে কোন এরিয়াটা ইনক্রিজ করবে এই হরিজন্টালি শেডেড এরিয়াটা মানে থিংকিং ডিসটেন্স ইনক্রিজ করবে আর if the car was being driven on a slippery road খালি স্লিপারি রোড না তোমার worn out brakes worn out tires যদি ইউজ করা হয় তাহলে কোন এরিয়াটা বাড়বে এই যে ব্রেকিং ডিসটেন্সের পার্টটা বেড়ে যাবে তার মানে কি ব্রেক করতে আরো বেশি সময় লাগবে that would increase the braking distance is it clear everyone Yes. okay with this we are done with thinking and braking আচ্ছা আমাকে একটু বলতে পারবা এই পুরোটার ভিতরে স্টপিং ডিসটেন্সের ভ্যালু কত হাউ ডু আই ফাইন্ড আউট দ্য স্টপিং ডিসটেন্স আজকে দেখছি স্টপিং ডিসটেন্স মানে হলো থিংকিং ডিসটেন্স প্লাস ব্রেকিং ডিসটেন্স গাইস ক্যান ইউ প্লিজ complete this for me and give me the stopping distance in the chat box একটু আমাকে অ্যানসারটা দাও স্টপিং ডিসটেন্সের ভ্যালু কি আসবে কুইক বসে দেখো না সেভেন্টিন পয়েন্ট 92 17 আরেকবার বলো চেক করছো চ্যাট বক্সে অ্যানসার দাও মুখে বলা লাগবে না চ্যাট বক্সে দেখে আমি সবারটা বুঝতে পারবো
ফারহান মিস্টেক করছে একটা। তকির গুড, দিস ইজ অ্যান্সার। বাকিটা দাও একটু দেখি। ফারহান হলো না তো, স্যার আমি তো 3টা অ্যান্সার দিলাম স্যার। একটাও হয় নাই। আর ইউ ট্রাইং ইউর লাক? একটা না একটা তো লেগে যাবে, এরকম কিছু। আর না স্যার, আমি ফার্স্টে ভুলে পিরামিড আর ফর্মুলা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা এইদিকে তাকাও, দেখো 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 দেখো, বাকিরা কিন্তু কেউ ট্রাই করলা না। ওয়াই ইজ দিস দ্য কেস? আমাকে একটু বলো তো, এটা কি খুব কঠিন? উই হ্যাভ সলভড কোয়েশ্চেন্স লাইক দিস প্রিভিয়াসলি। খেয়াল করে দেখো, আমার স্টপিং ডিসটেন্স আমি বের করতে বলছি। স্টপিং ডিসটেন্স হলো থিঙ্কিং ডিসটেন্স প্লাস ব্রেকিং ডিসটেন্স, তাই না? তাহলে এই পার্টটুকু আমার থিঙ্কিং ডিসটেন্স আর এই পার্টটুকু আমার ব্রেকিং ডিসটেন্স। তাহলে এই দুইটা এরিয়ার সামেশন মানে কি? পুরো এরিয়াটা বের করা। এই এরিয়াটার শেপ কি আমাকে বলতে পারবা কেউ? হোয়াট ইজ দ্য শেপ? স্যার ট্র্যাপেজিয়াম। ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের এরিয়া কিভাবে বের করি? হাফ 1/2 a plus b into h. a plus b times h. হাফ হাফের জায়গায় a কত? দিস ইজ a 0.8 প্লাস b কত? এটা আমার a, এটা আমার b, মানে প্যারালাল সাইডস গুলো a আর b, তাই না? এটা একটা প্যারালাল সাইড, এটা আমার 0.8, এটা আমার 4.8 টাইমস h. h কত রুক? দিস ইজ দ্য h. এটার ভ্যালু কত? 20। এবার করে দেখো তো কত আসে। স্যার 56 I guess. 56। স্যার আমি 4.8 এর জায়গায় 5.6 দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এবার ক্লিয়ার সবার? এটা আমার 56। এখন কোয়েশ্চেনের একদম ফার্স্টে দেখি, আমাকে বলছিল একটা পেডেস্ট্রিয়ান দেখে 60 মিটার অ্যাহেড অফ হিম। তার মানে এই ভ্যালুটা যেহেতু 60 মিটারের কম, তার মানে গাড়িটা, এটা যদি আমার পেডেস্ট্রিয়ান হয়, গাড়িটা এখানে এসেই থেমে যাবে। ওকে হিট করার আগেই দ্য কার উইল কাম টু রেস্ট হিয়ার। আর যদি 61 মিটার হতো তাহলে একদম ওর সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেত কোলাইড করে। এটা শেষ হয়ে গেলে আমাদের লাস্ট পার্ট অফ ডাইনামিক্স, দ্যাট ইজ সার্কুলার মোশন। ফার্স্ট থেকে দেখি, সার্কুলার মোশনটা একটু অন্যরকম বাকি সব টপিক থেকে, তো খুব কেয়ারফুলি দেখতে হবে একটু এভরিওয়ান। To keep a body moving in a circle, there must be a force on it directed towards the center.
এই ফোর্সটাকে we call it the centripetal force. Centripetal ওয়ার্ডটার মানে কি? Centripetal means center seeking, towards the center. আর centripetal force always acts perpendicular to the direction of motion. তুমি যেদিকে যাচ্ছ সেই ডিরেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে অ্যাক্ট করে। Centripetal force is a resultant force, which means that some other force must provide the necessary centripetal force. Centripetal force আকাশ থেকে আসতে পারে না, কাউকে না কাউকে এই necessary centripetal forceটা প্রোভাইড করতে হয়। Some common examples of centripetal force are listed below. এটা যদি একটা হাইড্রোজেন অ্যাটম হয়, হাইড্রোজেন অ্যাটমের ভিতরে কি থাকে? একটা প্রোটন আর চতুর্দিকে ঘোরাঘুরি করে একটা ইলেকট্রন। তাহলে in a hydrogen atom the electron orbits the nucleus. Chemistry থেকে এটা তুমি খুব ভালো মতোই জানো, I hope. So the necessary centripetal force to keep the electron in its orbit is provided by the electrostatic force between the nucleus and the electron. তো এই necessary centripetal force টা কে প্রোভাইড করতেছে? The electrostatic force between the nucleus and the electron. এই সেম কনসেপ্টটা যে শুধুমাত্র সাব অ্যাটমিক স্কেলেই হয়, দ্যাট ইজ নট দ্য কেস। একদম পুরো টেলিস্কোপিক সেন্সে যদি আমরা দেখি প্ল্যানেটারি অরবিটস এর ভিতরে, ইউ গেট দ্য সেম আইডিয়া। ইন দ্য প্ল্যানেটারি সিস্টেম দ্য আর্থ অরবিটস অ্যারাউন্ড দ্য সান। দ্য নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স টু কিপ দ্য আর্থ ইন দিস অরবিটস ইজ প্রোভাইডেড বাই দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স বিটুইন দ্য আর্থ অ্যান্ড দ্য সান। তাহলে আর্থকে এই নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স কে দেয় সানের অ্যারাউন্ডে মুভ করার? সেন্ট্রিপিটাল ফোর্স আকাশ থেকে আসতে পারে না, কাউকে না কাউকে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা প্রোভাইড করতে হয়। তো সান আর্থকে ওর দিকে কন্টিনিউয়াসলি পুল করতেছে কোন ফোর্স দিয়ে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্স? দিস ইজ কল্ড দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্স্যাক্টলি। So the gravitational force here is what provides the necessary centripetal force. Good. Let's take a look at two more examples. তারপর একটা সিমুলেশন দেখব। For a car going around in a circle at a constant speed, একটা গাড়ি একটা সার্কেলের ভিতর ট্রাভেল করতেছে। সার্কুলার মোশনে থাকা মানেই কি ওর উপর একটা সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। তাহলে who is it that's providing the necessary centripetal force? গাড়ির টায়ারের সাথে রোডের ফ্রিকশন. Friction is what provides the necessary centripetal force. And finally, the diagram shows a man spinning a rubber bung at the end of a string. The centripetal force needed to keep the bung in a circular motion is given by the tension towards the center. কোন ফোর্স অ্যাড করে দেখো, এই জায়গায় হলো লোকটা যে হাত দিয়ে ধরে টানতেছে, the guy is pulling on the string, so this tension is providing the necessary centripetal force. আর এই জায়গায় the gravitational force is providing the necessary centripetal force, আর এই জায়গায় the electrostatic force is providing the necessary centripetal force. এখন একটু অ্যাডভান্স জিনিস দেখব। Everyone bear with me. সবাই দেখো একটু, this is the earth orbiting the sun. Blue arrowটা কি রিপ্রেজেন্ট করতেছে? any ideas? What does the blue arrow represent? Anyone? Sir, gravitational force. Blue arrowটা absolutely right, represents the gravitational force, and it is the gravitational force, দেখো তো কোন দিকে অ্যাক্ট করতেছে? towards the center of its orbit. আর এই gravitational forceটা is providing the necessary centripetal force. And তাহলে বলতেই পারো gravitational forceটা is the centripetal force. এখন আসো একটু ওর ভেলোসিটিতে, যেদিকে মুভ করতেছে সবসময় সেদিকে আমার ভেলোসিটি হয়। Guys, do you see that the direction is continuously changing? খেয়াল করছো এই পার্টটা, ডাইরেকশনটা যে কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে?
Yes, sir. ডাইরেকশন চেঞ্জ হচ্ছে মানে কি? The velocity is also changing. Change in velocity এর আরেক নাম আছে। What do you call a change in velocity? Acceleration. Good, acceleration. But দেখো তো স্পিড কনস্ট্যান্ট থাকা সত্ত্বেও ও অ্যাক্সিলারেট করতেছে, এটা তাহলে কোন টাইপের অ্যাক্সিলারেশন? দিস ইজ কল্ড সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন। দ্য স্পিড ইজ কনস্ট্যান্ট, দেখো অ্যারোর লেন্থটা তে কোনো চেঞ্জ নাই, অ্যারোর যা লেন্থ ছিল তাই আছে, অ্যারোর লেন্থ আমার বাড়েও না কমেও না, বাট যেহেতু ও একটা সার্কুলার মোশনে আছে কন্টিনিউয়াসলি ও ডাইরেকশন চেঞ্জ করতেছে। ডাইরেকশন চেঞ্জ করার আরেক নামই হলো ভেলোসিটিও চেঞ্জ হওয়া, বিকজ ভেলোসিটি ডিপেন্ডস অন বোথ স্পিড এন্ড ডাইরেকশন। স্পিড আমার কনস্ট্যান্ট, খুবই ভালো কথা, বাট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ডাইরেকশন ইজ চেঞ্জিং tells us that the velocity is also changing. Change in velocity এর আরেক নাম হলো acceleration। তার মানে কি? This body is accelerating. Speed constant থাকা সত্ত্বেও accelerate তাহলে কখন করতে পারে একটা body? Only when it is moving in a circular path. And do you see centripetal force-টা যে আমার perpendicular to the direction of motion? Direction of motion সবসময় velocity সমান মতো হয়, তাহলে velocity-র সাথে perpendicular মানে হলো আমার direction of motion-এর সাথে perpendicular. Is it clear? Yes, sir. আচ্ছা, one last thing, আজকের ক্লাসের এটা লাস্ট জিনিস দেখবো। You tell me, আমি যদি একটা পয়েন্টে এসে গ্র্যাভিটিটাকে সুইচ অফ করে দিতে পারি, do you see two buttons here, switch on, switch off? What do you think will happen if I switch off the gravity at a certain point? Any ideas? কি হইতে পারে? তোমার কমন সেন্স কি বলে দেখি একটু, তোমার কি মনে হয় কি হবে? আর দূরে যাবে। আচ্ছা, দূরের ইস্যু না, ইস্যু হলো গ্র্যাভিটিটা অফ করে দিলাম, লাইন থেকে। এইবার ও আর ওর ডাইরেকশনই চেঞ্জ করবে না। অ্যাকর্ডিং টু নিউটনস ফার্স্ট ল, যে ডাইরেকশনে যাচ্ছিল ইনিশিয়ালি সেই ডাইরেকশনেই যেতে থাকবে। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স তার রিকোয়ারমেন্টটা কিসের জন্য জানো? Why is a centripetal force required? Centripetal force is required to change the direction. আবার ডাইরেকশন চেঞ্জ শুধুমাত্র তখনই হবে যদি কন্টিনিউয়াসলি, ডাইরেকশন আবার চেঞ্জ শুধুমাত্র তখনই হবে যদি কন্টিনিউয়াসলি ওর উপর একটা এই ফোর্স থাকে। যদি ফোর্সই না থাকে তাহলে why will it change its direction? It will keep on moving in its initial velocity. There is a gravitational force, এই gravitational forceটার কারণেই ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। Gravitational force, velocity and path. এই ফোর্সটা যদি না থাকতো, this would not have changed its direction. ফোর্সটা সুইচ অফ করে দিলেই what we see is ও একটা স্ট্রেট লাইনে সোজা চলে যেতে থাকে, just like this. If I switch off the gravity, একটা সেকেন্ড, আমি যদি একটা পয়েন্টে এসে গ্র্যাভিটিটাকে সুইচ অফ করে দেই তখন যেটা দেখলাম এক্স্যাক্টলি একই জিনিস। দেখো তো এবার কি আর কার্ভ পাথ ফলো করবে? নো, এবার ও স্ট্রেট লাইনে চলে যেতে থাকবে। আমি যদি এটাকে আরেকটু জুম আউট করি, দিস ইজ হোয়াট উইল বি এবল টু সি। দেখো তো একদম স্ট্রেট লাইনে চলে যেতে থাকবে। This will not change its direction at all. ডাইরেকশনটা চেঞ্জ করাচ্ছেটাকে the necessary centripetal force provided by gravity. এই পার্টটা কি পুরোপুরি ক্লিয়ার এভরিওয়ান? Yes, sir. কোনো কনফিউশন আছে? ফাইন, যদি কোনো কনফিউশন না থাকে তাহলে দ্যাটস ইট ফর টুডে। আমি লেকচার অলরেডি আপলোড করে দিয়েছি, প্লিজ 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 গো থ্রু দ্য লেকচার এন্ড অলসো গো থ্রু দ্য রেকর্ডিং। রেকর্ডিং আপলোড করে দিলে একবার হলেও দিনে অ্যাজ ইন যেদিন শেষ করব সেদিন বা তার পরের দিন রেকর্ডিংটা গো থ্রু করো। দিস উইল রিয়েলি কাম ইন হ্যান্ডি এক্সামের আগে। অ্যান্ড আই হোপ ইউ অল রিমেম্বার, তোমাদের একটা এক্সামের ডেট দিছিলাম আমি, এক্সামের ডেট মনে আছে কবে? এটা জিজ্ঞেস করলাম স্যার, এক্সামটা জানি কবে? 28th, that is on a Wednesday. ঠিক আছে, 28 that is on a Wednesday. আর আমাদের সিলেবাস হলো কাইনেমেটিক্স এন্ড ডাইনামিক্স। আজকে পর্যন্ত যা দেখলাম এতটুকু পর্যন্ত আমার সিলেবাস। অল গুড, টেক কেয়ার এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই স্যার।